আসসালামু আলাইকুম সবাইকে। সো এইচএসসি 27 ব্যাচের তোমাদের সাথে আমার অনেকের সাথে কথা বলার সুযোগ হয়েছে। কমেন্ট বক্সে বলো কিংবা ইনবক্সে বলো। সবার মধ্যে একটা কমন কথা ছিল এটা যে ভাই কিছু বুঝে ওঠার আগেই ইয়ার ফাইনাল পরীক্ষা চলে আসছে। এখন এই যে সিনারিওটা এটা কি শুধুমাত্র তোমার ব্যাচের ক্ষেত্রে হচ্ছে? টু বি অনেস্ট আমি এত বছর ধরে পড়াচ্ছি কিংবা আমিও তো বড় ভাইদের দেখছি, আমার নিজের ব্যাচকে দেখছি। এই সিনারিওটা মোর অর লেস সবার জন্যই কমন। প্রত্যেক ব্যাচই যেটা হয় সেটা হচ্ছে এসএসসিতে একদম সিলেবাস ছোট থাকে। এসএসসি থেকে যখন এইচএসসিতে আসে মনে হয় যে না একটু আসলে আমাদের কলেজ লাইফ আছে, কলেজ লাইফটা একটু মজা করি, এনজয় করি। তারপর দেখা যাচ্ছে মনে হয় যে না এসএসসিতে যেমন পার করে আসছে এসএসসিতে মোটামুটি পার হয়ে যাবে। বাট সিলেবাসের ডিফারেন্সটা তো এখনই বুঝতে পারতেছো। তো সিলেবাসে যেহেতু ডিফারেন্স আছে তো মোটামুটি দেখা যাচ্ছে কয়েক মাস তো এমনি চলে যায়, 7-8 মাস তো এমনি চলে যায়। এরপর ইয়ার ফাইনাল পরীক্ষা কিংবা হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষা যখন আসে তখন বোঝা যায় যে নর্মালি আগে এসএসসিতে যেভাবে পড়ছিলাম ওইভাবে পড়লে হবে না, এইভাবে বললে আসলে পাসও করা যাবে না। সো এই ব্যাপারটাই হচ্ছে কথা যে আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব যে তোমাদের মোরলেস কিংবা আগের ব্যাচগুলোর কথা অ্যানালাইসিস করে আমরা যেটা পাইছি যে মোরলেস আমাদের মাঝখানে 10টা ভুল যে 10টা ভুলের কারণে তুমি হয়তো বা এখন আগে চিন্তা করতেছিলা যে তোমার টার্গেট হচ্ছে বুয়েট, মেডিকেল, ঢাকা ভার্সিটি এমন কিছু একটা, বাট এখন দেখা যাচ্ছে যে তুমি এইচএসসিতে পাস করবা কিনা কিংবা নর্মালি যে সামনে যারা ইয়ার ফাইনাল পরীক্ষা আছে ইয়ার ফাইনাল পরীক্ষায় পাস করবা কিনা সেটাই আসলে নিশ্চয়তা নাই। সো আজকে এই 10টা ভুলের কথা, এই 10টা ভুল নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখবা যে এই 10টা ভুলের ক্ষেত্রে বেশিরভাগই দেখবে তোমরা জানো, বাট ফ্যাক্ট হচ্ছে কি তোমার নিজের লাইফের সাথে এটা রিলেট করতে পারতেছো কিনা। সো দেখবা যদি এই 10টার সাথে সবগুলো যদি তোমার মধ্যে পড়ে যায় তাহলে বুঝতে পারবে যে না আসলে তোমার সামনে কি আছে, মানে সাবধান হইতে হবে আর কি, সামনে আসলে কি একটা বড়সড় একটা মারা আছে আর কি। তো যাই হোক, সো প্রথমে আমরা যদি একটু চিন্তা করি, প্রথমে আমাদের হচ্ছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের রিয়েলিটি চেক, যেটা কথা আমি প্রথমেই বলতেছি যে এসএসসির পরে মোটামুটি সবাই বুয়েটিয়ান, কি সবাই হচ্ছে একদম ডাক্তার হয়ে যাচ্ছে, সবাই হচ্ছে ডিএমসিতে পড়বে, সবাই হচ্ছে ঢাবিয়ান হয়ে যাচ্ছে, গর্বিত ঢাবিয়ান হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাট যখন আস্তে আস্তে যখন ইয়ার ফাইনাল পরীক্ষাটা শুরু হয় তখন দেখা যাচ্ছে যে অনেকে ব্যাপারটা বোঝা শুরু করে যে আমি হয়তো বা আমি চিন্তা ছিল আমার বুয়েটে পড়বো, কিন্তু দেখা যাচ্ছে আমি ম্যাথ কিছু পারতেছি না, ফিজিক্স তো বুঝতেছি না, ফিজিক্স এতগুলো সূত্র কিভাবে মুখস্থ করবো। সো এই রিয়েলিটি চেকটা তুমি এখনো খাচ্ছ কিনা সেটা ইম্পর্টেন্ট। তুমি যদি মনে করো যে না তুমি রিয়েলিটি চেকটা খাইছো, এখন এই ভিডিওটা তুমি মনোযোগ দিয়ে দেখতে পাচ্ছ, তাহলে মোটামুটি বলা যায় যে না তুমি একটু হলেও তুমি মানুষের থেকে আগে আসো। দেখবা তোমার অনেক ফ্রেন্ড আছে, তোমার আসলে কলেজের স্কুলের অনেক একদম টপার লেভেলে ছিল, কিন্তু সেও দেখবা যে এখনো ঘুমায় কাটা দিচ্ছে, মনে হচ্ছে যে আরে না আরে কিছু হয়ে যাবে। এসএসসিতে আমি পার করছি না, এসএসসিতে মোটামুটি আসলে একদম ঘুমায় পরীক্ষা দিলেও ফার্স্ট হয়ে যেতাম, বা হচ্ছে একদম 1 থেকে 10-এর মধ্যে থাকতাম, 1 থেকে 20-এর মধ্যে থাকতাম। সো অত টেনশন নিয়ে লাভ নাই। সো তুমি যদি ওদের থেকে একটু আগায় থাকতে চাও তাহলে প্রথম কথা হচ্ছে এটা যে তুমি রিয়েলিটি চেক খাইছো কিনা, রিয়েলিটি চেক খাইছো কিনা যে তোমার ধারা আসলে বুয়েট হবে না কিংবা বুয়েটে হইতে আসলে আমার কত লাগে সেটা তুমি বুঝতেছো কিনা, কিংবা তোমার মধ্যে একটু ভয় কাজ করতেছে কিনা। টু বি অনেস্ট তোমাকে যদি একটু ভয় দিতে হয়, আমরা যদি বুয়েটের কথা চিন্তা করি, বুয়েটে যত খারাপ পরীক্ষাই হোক না কেন, এসএসসিতে এইচএসসিতে একদম ধরো 10 জন 10,000 এ প্লাস পাইছে, ওই 10,000-এর মধ্যে দেখবা যে বেশিরভাগই দেখবা যে 90% প্লাস পাইছে, 90% প্লাস পাইছে। ব্যাপারটা বুঝতে পারছো? কোনটাতে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে। তার মানে আসলে আমাদের যাই হোক না কেন, যত ধরনের মহামারী চলে আসুক না কেন, আমাদের বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে বসতে, শুধুমাত্র বসতে কিংবা ফর্ম ফিল আপ করতে আমাদের কত লাগবে জানো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 90% মার্কস লাগবে। তাহলে এটা তো গেলে বুয়েটের কথা। আমি যদি মেডিকেলের কথা বলি, মেডিকেলে যদি তুমি এ প্লাস না পাও, এ প্লাস যদি না পাও তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে বলতো? মার্কস কাটা যাবে, ইভেন ঢাবিতেও মার্কস কাটা যাবে। সো এই ব্যাপারটা একটু মাথায় একটু ধরে রাখো যে আসলে আমাদের এত যে আমরা চিন্তা করি না যে মানে মোটামুটি হয়ে যাবে, বাট এত ইজি না, কিন্তু এত ইজি না। বুয়েটে কয়জন পরীক্ষা দেয়? কয়জন পরীক্ষা দেয়? এবার ভর্তি পরীক্ষা দিচ্ছে হচ্ছে 12,000। আমি বুঝতে পারতেছো নর্মালি আসলে কত মানুষজন প্রথমে একদম কলেজ লাইফের প্রথম থেকে শুরু করে মনে করে যে না একদম বুয়েটিয়ান হয়ে যাবো, একদম সায়েন্টিস্ট হয়ে যাবো। এরপরে ওইখান থেকে ছাকতে আপনার প্রথমে হচ্ছে ধরো হচ্ছে পুরো কলেজ লাইফটাতে ছাকা হয় বলতে কি মানে কাইন্ড অফ হচ্ছে নিজেরাই আসলে সরাই নেয় যে না আসলে আমার দ্বারা বুয়েট হবে না, ছাকতে একদম লাস্টে এইচএসসিতে চলে যায়। এইচএসসিতে এ প্লাসের উপর ডিপেন্ড করে তারপর দেখা যাচ্ছে মাত্র 12,000 পরীক্ষা দেওয়া যায়। এই 12,000 তো আসলে কাইন্ড অফ হচ্ছে আগে থেকেই একদম কলেজ লাইফের আগে থেকেই মোটামুটি শিওর যে না আসলে তারা বুয়েটিয়ান হবে কিংবা ওইরকম ভাবে পড়াশোনা করতেছিল। সো যারা বুয়েটে পড়তে চাও কিংবা যারা মেডিকেলে পড়তে চাও, যারা ঢাকা ভার্সিটিতে পড়তে চাও, টপ তিনটা জায়গায় যদি পড়তে চাও, তারা মোটামুটি কলেজ লাইফের প্রথম থেকেই বা অ্যাটলিস্ট এখন থেকে তোমার সিরিয়াস হইতে হবে। এখন থেকে কি সিরিয়াস হইতে হবে? তোমার এইচএসসিতে এ প্লাস লাগবে, প্লাস হচ্ছে কি বলতো তোমার এখন থেকে আসলে বলা যায় যে অ্যাডমিশনের পড়াশোনা শুরু করে দেওয়া উচিত। বুঝতে পারছো? সো যদি তুমি এখনো সিরিয়াস না হও তাহলে বলা যায় যে এর পরবর্তীতে তুমি আসলে এই তিনটাতে চান্স পাবো না, অ্যাটলিস্ট কি শিওর এই রিয়েলিটি চেকটা একটু খেয়ে নাও। আচ্ছা, এরপরে সেটা হচ্ছে আমাদের একদিন এই স্যার আরেকদিন ওই স্যার, এই ভুলটা হচ্ছে আমি নিজেও করছি। আমি যদি চিন্তা করি, আমি এসএসসির পরই কিন্তু মানুষজন আসলে বিভিন্ন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়া শুরু করে। সো আমি কুমিল্লা জিলা স্কুলে ছিলাম। সো কুমিল্লাতে দেখা গেছে যে আমি প্রত্যেকটা জন্য আলাদা আলাদা স্যারের কাছে পড়া শুরু করলাম, ঠিক আছে। মানে ফিজিক্সের ক্ষেত্রে একজন, কেমিস্ট্রির ক্ষেত্রে একজন, বায়োলজির ক্ষেত্রে একজন, পড়া শুরু করে দিলাম, ঠিক আছে। গিয়ে দেখি কেমন লাগে।
সো ফিজিক্সের ক্ষেত্রে আমি ভেক্টর দেওয়া শুরু করছি, ভেক্টর দিয়ে যখন শুরু করলাম তখন দেখলাম যে না স্যার কেমন জানি পড়াচ্ছে, ভালো লাগতেছে না, সো এটা বাদ দিলাম কেমন জানো, কয়দিন পড়ছি জানো, 3 দিন না 4 দিন পড়ছি, 3 দিন না 4 দিন গেছি, গিয়ে কি করছি বলতো, পোলাপানের সাথে কথা বলতাম, এইটা সেটা এইটা, এসএসসি তে আমি এটাই করতাম ভাই, টু বি অনেস্ট এসএসসি তে আমি আমার সেকশনে রোল 1 ছিল, আমার সেকশনে কি রোল 1 ছিল, কিন্তু আমি যদি চিন্তা করো যে আমি কোনো একটা কোচিং সেন্টারে গিয়ে কিভাবে পড়তাম, টু বি অনেস্ট কোচিং সেন্টারে গিয়ে আমি আসলে মজা করতাম, মজা বলতে কি সবার সাথে কথাবার্তা বলতাম, এরপরে ওই জিনিসটা যেটা পড়াইছে না এটা আমি আসলে বাসায় গিয়ে পড়তাম, বাসায় গিয়ে পড়ে দেখা যাচ্ছে যে ওই যেই পড়াটা পড়ছি বা এক্সামের আগে যে পড়াটা পড়ছি ওইটা দিয়ে আমি মোটামুটি টপ করতে পারতাম। কিন্তু সেম সিনারিওটা বা সেম যে জিনিসটা আছে, সেম স্ট্র্যাটেজিটা যদি আমি এইচএসসি তে ফলো করতে যাইতাম, তাহলে দেখতে গেছি যে ভেক্টরের জিনিসপাতি আমি বুঝতে পারতেছিলাম না, প্রথমে যে সহজ চাপটা যেটা আছে সেটা আমি বুঝতে পারতেছিলাম না, 3 থেকে 4 দিন আমি এটা কন্টিনিউ করছি, দেখছি যে না এটা আমার দ্বারা বুঝানো হচ্ছে না, স্যার আসলে ভালো পড়ায় না, এরপর আরেকটা স্যারের কাছে গেছি, ওই স্যার কেমন পড়াচ্ছে, টু বি অনেস্ট ওই স্যার যেটা পড়াচ্ছিল সেটা হচ্ছে আমাদের ভেক্টরে যে কতিপয় ভেক্টরগুলো আছে না ওগুলো সংজ্ঞা লেখাচ্ছিল, বলতেছিল যে এটা সংজ্ঞা লিখো, এটা লিখো, ওকে ঠিক আছে ভালো কথা, এরপর ডট গুণের সূত্র হচ্ছে এইটা, ক্রস গুণনের সূত্র হচ্ছে এইটা, এটা লিখাইতো, ঠিক আছে, লিখানোর পরে কি করতে জানো, লিখানো করা বলতে এই যে দেখো তোমাকে আমি একটা শিট দিলাম, এই শিটটা দেখো, এই শিটে বোর্ড কোশ্চেনগুলো দেওয়া আছে, তাহলে বোর্ড কোশ্চেনে ডট গুণনের কোন কোশ্চেনটা আছে এটা দেখো, তুমি সূত্র জানো, এবার ডট গুণনের ফর্মুলা অ্যাপ্লাই করো, ওকে লিখতেছি, বাট ভালো লাগতেছিল না, কারণ আমি যখনই দেখতে পাইছি যে কোনো একটা আনকমন কোশ্চেন আসতেছে তখন কিন্তু আমি ধরতে পারতেছি না, বুঝছো, তখন আসলে ওই স্যার কি বাদ, এবার আরেকটা স্যারের কাছে গেছি। সো এই যে আমি মোটামুটি কয়টা স্যারের কাছে পড়ছি বলতো, মোটামুটি আমি কুমিল্লাতে 2টা স্যারের কাছে পড়ছি, এরপর যখন আমি নর্ডেম কলেজে আসছি, নর্ডেম কলেজে স্যারদের কাছে আমি পড়ছি, নর্ডেম কলেজে কোন স্যার ভেক্টর পড়াইছে আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, বাট ওই স্যারের কাছে পড়ছি, তারপরে আমার খুব একটা ভালো লাগে না, এরপরে আমি বুয়েটে তুষার ভাইয়ের কাছে পড়া শুরু করছি, প্রাইভেট পড়া, বুয়েটে তুষার ভাইয়ের কাছে পড়ছি, তারপর ব্যাপারটা বুঝতে পারছি না আসলে ফিজিক্স কিভাবে পড়ে, এটা একটা জিনিস, বাট তখন আমি রিয়েলাইজেশন হয়েছে যে আমি যে এই 3টা স্যার যে বদলাইলাম না, এই 3টা স্যার খারাপ পড়াইতো না, মানে আমি নিজে বুঝতাম না কি জানো, এসএসসি পড়া থেকে এইচএসসি পড়া অনেক ডিফারেন্ট, আমি যদি একটা স্যারের কাছে যদি স্টিক থাকতাম তাহলে আমার কাছে মনে হয় যে আমার প্রিপারেশনটা এতদিন আমি ঘুরতে হইতো না, বুঝছো ব্যাপারটা। সো 1 নাম্বার প্রথম কথা হচ্ছে তোমার স্যার সিলেকশন তো অবশ্যই ভালো হইতে হবে, স্যার আসলে যে আমি যে সেকেন্ড স্যারের কথা বললাম যেটা শুধুমাত্র সূত্র লেখাইতো, আমি একদম সম্মান রেখেই বলতেছি, যিনি সূত্র লেখাই তো ওইটা দিয়ে আসলে আমাদের ফিজিক্স পড়া হয় না। সো তুমি সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে স্যারকে ভালো করে সিলেকশন করতে হবে, যে কোন স্যার কিভাবে পড়ায়, কোন স্যার সহজ করে পড়ায় ওইটা না, কোন স্যার কত ভালো পড়ায় সেটার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। সো ওইটা করবা, স্যার সিলেকশন করবা, এরপরে ওই স্যারের কাছে বোঝো আর না বুঝো, ওই স্যারের কাছে মানুষজন তো বুঝছে, সো ওইটার উপর স্টিক থাকবা, ওইটাকে মানে একদম স্টিকি থাকবা, যে এমন না যে এই স্যার ভালো লাগতেছে না ওই স্যার পড়বো, সো স্যার একদিন এই স্যার একদিন ওই স্যার, এইটা করা যাবে না, আর স্যারটা একটু সুন্দর করে সিলেক্ট করতে হবে, ঠিক আছে ব্যাপারটা, ওকে। এরপরে আমি যদি যাই সেটা হচ্ছে আমাদের যে জিনিসটা আমি বলতেছিলাম যে শুধুমাত্র টেক্সট বুক না পড়া, অনেকে যেটা করে এই যে শীট যেটা দিয়ে দেয় ওই শীটটা পড়া শুরু করে দেয়, ওই কি করে শীটটা পড়া শুরু করে দেয়, কিংবা তোমরা যারা অনলাইন ক্লাস করো, অনলাইনে কি করো জানো, অনলাইনে আমরা যখন পড়াই না, আমরা যখন পড়াই তখন এটা আবার তোমরা লেকচার নোট চাও লেকচার নোট, ভাই ওইটা দিয়ে আমরা নোট করবো, আচ্ছা ঠিক আছে ভালো কথা, ওই লেকচার নোটটা দিয়ে দেওয়ার পরে তোমরা তো নোট তো করোই না, ওই লেকচার নোটটা তোমরা পড়া শুরু করে দাও, বাট লেকচার নোটটা আমরা কোথা থেকে আসছে, অবশ্যই টেক্সট বুক থেকে আসছে বা বোর্ড বইতে, যদিও আমাদের আলাদা কোনো বই নেই, তুমি যে কোনো একটা বই পড়ো সমস্যা নাই, বাট ওই বইটা অ্যাটলিস্ট পড়া উচিত, ওই বইটাকে অ্যাটলিস্ট পড়া উচিত, ওই বইটা কেন লিখছে বলো তো, তোমার পড়ার জন্যই তো, নাকি তোমাকে ওইখান থেকে ভাইয়ারা হচ্ছে কিছু একটা কয়টা সিলেক্টিভ টপিক দিবে, সিলেক্টিভ ম্যাথ দিবে, ওইটা প্র্যাকটিস করার জন্য, অবশ্যই এটার জন্য না, তুমি এটা পড়ার জন্য। সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টেক্সট বুক পড়তে হবে, কি করতে হবে, টেক্সট বুক পড়তে হবে। এখন রোড ম্যাপটা কেমন হবে, খুব সিম্পল কথা, আমি তোমাকে পড়াচ্ছি, সবার আগে তুমি একটা কাজ করতে পারো যে মেইন বই জিনিসপাতিগুলো তুমি একটু নিজে এসে দেখতে পারো, বাট নর্মালি আমরা যেটা দেখতে পাই যে পড়াশোনাগুলো এত কঠিন যে তুমি আসলে জাস্ট প্রথমে একটু দেখতে গেলে তুমি হতাশ হয়ে যাবা। সো এটার জন্য আমি যেটা সাজেস্ট করি যে আমি যেটা পড়াচ্ছি না আমারটাকে ক্লাসটা দেখো, আমার ক্লাসটা কি দেখো, রেকর্ডেড ক্লাস হলে রেকর্ডেড, মানে লাইভ হলে লাইভ, ক্লাসটা দেখছো, ওকে, ক্লাসটা দেখার পরে অবশ্যই নোট করবা, কি করবা, নোট করার পরে তুমি যা আমি পড়াইছি না তার বইয়ে আছে কিনা তুমি দেখার চেষ্টা করবা, ওকে, এবার বই দেখা শুরু করো, ঠিক আছে, যে কোনো একটা বই নিলা, বই দেখা শুরু করলা, এরপর হাতে থাকবে কি বলতো, লাল কালি, নীল কালি বা হাইলাইটার থাকবে, এরপর দাগাবা যে কোন লাইনগুলো তুমি পরবর্তীতে পড়বা, কোন লাইনগুলো তোমার পড়ার দরকার নাই। সো যে লাইনগুলো তুমি পড়ার দরকার আছে ওইগুলা জাস্ট দাগাবা, দেখবা যে পুরা বইয়ে যে এতগুলা পেজের কথা, যে একটা চ্যাপ্টার মিলে এতগুলা পেজ মিলে যে একটা চ্যাপ্টার হচ্ছে, এইগুলাকে ভাগ করলে দেখবা যে কয়েকটা লাইন তোমার বারবার পড়া লাগতেছে, তাহলে ওই লাইনগুলো তুমি স্যারের কাছে পড়ছো, তাহলে ওইগুলো তুমি জানো, এবার যখন বই পড়তে যাবা তোমার কাছে ব্যাপারটা ইজি হয়ে গেছে, তারপর বইটা একটা নোটবুকের মতো কাজ করতেছে, ডান। এই যে বইটা যে পড়তেছো না, এইটা যে ইম্পর্টেন্স তুমি মানে
একদম লাস্ট মোমেন্টে যে অ্যাডমিশনে গিয়ে দেখবা যে আসলে এটা ফিল করতেছো কিভাবে জানো, অ্যাডমিশনে গিয়ে যখন কোনো একটা চ্যাপ্টার তোমার আসলে একদিনের মাঝখানে বা 1 ঘন্টার মাঝখানে তোমাকে মানে রিভিশন দিতে হচ্ছে, তখন জাস্ট ওই লাইনগুলো জাস্ট পিছনে উল্টে এলে দেখবা যে সবগুলো তুমি বুঝে ফেলতে পারছো বা জিনিসগুলো আসলে রিকল হচ্ছে। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের কি বলতো, টেক্সট বুক না পড়লে তুমি কিন্তু এখনই ধরা খাবা, ধরা তো অলরেডি খাইছো, বাট আরো সামনে গিয়ে আরো ধরা খাবা। ওকে, এরপরে সেটা হচ্ছে আমাদের এই জিনিসটাও আমি সবসময় বলি যে শুধুমাত্র সূত্র মুখস্থ করবা, তারপর হচ্ছে কনসেপ্ট বুঝবা না, তাহলে এটা দিয়ে হাইস্ট গেলে এইচএসসি পর্যন্ত পার পাবা। এইচএসসি পড়া তুমি পার পাবা না, শিওর 100% শিওর। তুমি এবার এইচএসসি তো পার পাবা, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এইটা যে আমরা কি করবো, আমরা কনসেপ্ট বুঝবো, সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে, বাট আমরা কনসেপ্টটা কিভাবে আসছে, কোন সিনারিওর জন্য আসছে, কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে হয়, এই ব্যাপারটা আমরা বুঝবো, এরপর সূত্র মুখস্থ করতে যাব, ঠিক আছে? সো দেখো আমরা সূত্রের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ডিরাইভেশন মুখস্থ করি। ডিরাইভেশন মুখস্থ করা লাগবে না, ডিরাইভেশন তুই বুঝো। ডিরাইভেশন কি বোঝো, এই যে এক লাইন এক লাইন এক লাইন এক লাইন, এরপরে আমাদের যে সূত্রটা আছে এইটা, তুমি যদি ডিরেক্ট এই সূত্রটা মুখস্থ করতে যাও তাহলে দেখবা যে এটা ভুলে যাবা, ডিরেক্ট ভুলে যাবা। এরপর তোমার কাছে অনেক কিছু মনে হবে যে এতগুলো সূত্র কেন, এতগুলো সূত্র কিভাবে মাথায় রাখবো। তুমি খুব সিম্পল কথা, প্রতিটা ডিরাইভেশন এরকম দেখতে যাবা, এরকম 1 লাইন 2 লাইন, এই লাইনগুলো মুখস্থ না হইলেও, এই লাইনগুলো মনে না থাকলেও দেখবা যে এই লাইনগুলো মনে আসছে। বুঝছো ব্যাপারটা? সো তুমি 10টা লাইন পড়ো, 10টা লাইনের মাঝখানে 9টা লাইন মনে না থাকলেও একটা লাইন তোমার মনে থাকবে, বাট একটা লাইনই পড়তেছো, তাহলে ওই একটা লাইন ভুলে যাওয়ার কিন্তু সময় অনেক বেশি। বুঝছো ব্যাপারটা? সো কনসেপ্ট অবশ্যই মাস্ট। এরপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের এই যে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ না করা। আমাদের অনেকেরই টেন্ডেন্সি থাকে এটা যে আমরা পরীক্ষার আগে পড়বো, ঠিক আছে? ইভেন আমারও টেন্ডেন্সি থাকতো এটা যে পরীক্ষার আগে পড়বো, বাট পরীক্ষাটাই যেহেতু প্রতিদিন হয়, প্রতি উইকে হয়, তাহলে ভালো না? সো এইটা এনশিওর করার চেষ্টা করবা যে পরীক্ষা যাতে তোমার প্রতিদিন থাকে, পরীক্ষা কি যাতে প্রতিদিন থাকে, কিংবা প্রতি সপ্তাহে যাতে থাকে। প্রতি সপ্তাহে যদি থাকে তাহলে দেখবা যে তোমার মোটামুটি হইলেও সপ্তাহে একদিন করে পড়াশোনা হচ্ছে। আমাদের নটরডেম কলেজে কুইজ কয়দিন হয়, সপ্তাহে 2 দিন হয়, তাহলে নটরডেমিয়ানরা অ্যাটলিস্ট সপ্তাহে কয়দিন পরে, 2 দিন পরে। আর অন্যান্য কলেজের তারা যেখানে কুইজ হয় না সেখানে কি করে, মাসে হয়তো বা একবার পরে। বুঝছো? সো যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে যেখানে তোমার উইকের মাঝখানে 2টা বা 3টা করে তোমার আসলে পরীক্ষা থাকবে। ওই পরীক্ষাটাতে তুমি কি করবা, ভালো করে অ্যাটেন্ড করার জন্য যা যা পড়া উচিত তা পড়ার চেষ্টা করবা। ওকে, আচ্ছা, এইটা একটা জিনিস গেল। এরপর আমাদের প্রতিদিনের পড়া শেষ না করার একটা বড় রিজন হচ্ছে কি, আমাদের প্রথমে ধরো সাপোজ আমরা যদি একটা গ্রাফ আঁকি, তাহলে প্রথমে একদম আমাদের যদি কি বলা যায় যে মানে এক্সাইটমেন্ট পড়াশোনার প্রতি যে এক্সাইটমেন্ট বা সিরিয়াসনেস যদি থাকে, তাহলে একদম তুঙ্গে, একদম উপরে প্রথমে একদম পড়ে শেষ করে ফেলবো, একদম বুয়েটিয়ান হয়ে যাবো, ঠিক আছে? এরপরে দেখা যাচ্ছে 10 দিন একদম নাই, 10 দিন কি একদম নাই, এরপরে আবার এরকম। এইটার চেয়ে বেটার কি জানো, আমাদের সিরিয়াসনেস কখনোই একদম সমান রাখতে পারবো না, এটা আমি 100% শিওর, সমান রাখতে পারবো না। বাট এটা যাতে এমন হয়, গ্রাফটা যাতে এমন হয় যে মোটামুটি আমি পড়তেছি, এরপরে একটু কমছে যা সিরিয়াসনেস, প্রথম দিন আমি 2 পেজ পড়ছি, পরের দিন আমি 1 পেজ পড়ছি, এরপরে পরের দিন আবার শুরু করলাম, আবার 2 পেজ পড়লাম, আবার 1 পেজ পড়লাম। এটা যাতে এইভাবে চলে, নট এইভাবে একদম নিচে নেমে যাতে না যায়। এমন যাতে না হয় যে তুমি আসলে একদিন পড়তেছো, 10 দিন তুমি আসলে পড়তেছো না। এটা এমন করবা যে তুমি আসলে 6 দিন পড়তেছো, একদিন হয়তোবা তুমি একটু বাইরে ঘুরলা, খেলাধুলা করলা, কিংবা হয়তোবা হচ্ছে ফ্যামিলির সাথে সময় কাটাইলা, কিংবা একটু মানে হ্যাং আউটে গেলা, কিংবা তোমার যে ফ্যামিলি বা 14 গোষ্ঠী আছে 14 গোষ্ঠীর বাড়িতে ঘুরে বেড়াইলা। সো তুমি এইটা করতে পারো, বাট এইটা এনশিওর করবা যে প্রতিদিন তুমি কিছু না কিছু পড়তেছো। কি পড়তে হবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, তুমি কিছু না কিছু পড়তেছো, ঠিক আছে ব্যাপারটা? ওকে, এই হচ্ছে কথা। এরপরে আমরা যদি যাই সেটা হচ্ছে আমাদের আরো একটা জিনিস, এটার মধ্যে একটা জিনিস পড়ে, সেটা হচ্ছে আমাদের এই যে এক্সাম না দেওয়াটা আমার ভুলের মধ্যে পড়ে, ঠিক আছে? আমি এখানে আলোচনা করছিলাম, এক্সাম যদি না দাও তুমি কিন্তু বুঝতেই পারবা না তোমার কি প্রবলেম হচ্ছে, এটা একটা জিনিস। প্লাস তোমার মধ্যে সিরিয়াসনেস আসবে না, এক্সাম ছাড়া সিরিয়াসনেস কখনোই আসা সম্ভব না। কারণ এখন আমাদের যে সময়টা আছে ভাই, রিলসের যুগ। ইভেন আমিও দেখা যাচ্ছে আমারই স্ক্রিন টাইম হচ্ছে প্রায় 10 ঘন্টার উপরে, অ্যাটলিস্ট প্রতিদিন 10 ঘন্টার মতো আমি রিলসে দেখি, কিংবা হচ্ছে ফেসবুক বা ইউটিউবে দেখি। সো এই টাইমে আসলে সিরিয়াসনেস আসার জন্য একটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে এক্সাম। যেমন এখন আমার টার্ম ফাইনাল চলতেছে, এই টার্ম ফাইনালের মাঝখানে আমি মোটামুটি একটু সিরিয়াস থাকতে পারি, বাট এর বাইরে কিন্তু সিরিয়াস থাকা সম্ভবই না, এই হচ্ছে কথা। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদেরকে দিচ্ছে, দেখো, বোর্ড কোয়েশ্চেন আর হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ না করা। 2026 ব্যাচের ক্ষেত্রে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলে গেছে যে আমাদের যখন পরীক্ষাটা হয়েছে প্রায় 2 মাসের মাঝখানে আমাদের রেজাল্ট দিয়ে দিবে, পরবর্তীতে দেখা যাচ্ছে ধাপ সবগুলা কি বলতো অ্যাডমিশন শুরু হয়ে যাবে, এটা আমাদেরকে বলে দিছে। এখন তার মানে আসলে আমাদের বলা যায় যে আমাদের অ্যাডমিশন আর হচ্ছে আমাদের এইচএসসির মাঝখানে 2 মাস সময় আছে। কয় মাস সময় আছে? 2 মাস সময় আছে। এখন এই 2 মাসের মাঝখানে তুমি আমাকে চিন্তা করো তো, 2 মাসের মাঝখানে তুমি কি এতগুলা সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কথা শুধুমাত্র যদি চিন্তা করি, তাহলে এতগুলা সাবজেক্ট কি তুমি রিভিশন দিতে পারবা? 2 মাসের মাঝখানে তুমি রিভিশন দিতে যা পড়ছো ওগুলো রিভিশন দিতে চলে যাবে। এরপর তুমি অ্যাডমিশনের নতুন পড়া যেগুলো আছে, যেগুলো এক্সট্রা পড়া, যেগুলো একটু কঠিন, ওগুলো কখন পড়বা? ওগুলো পড়ার সুযোগ নাই। এরপরে তুমি যে মানে অ্যাডমিশনে গেলে যেটা ফিল করবা সেটা হচ্ছে কোনো একটা জিনিস পারার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি জানো? ওটা তোমার পরীক্ষার হলে লিখে আসা। ওইটার চেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে এই অল্প টাইমের মাঝখানে, অল্প স্পেসের মাঝখানে লিখে আসা।
সো এই যে যত কিছু আসছে না, এইগুলো আসলে 2 মাসের মধ্যে সম্ভবই না। তুমি বড় ভাইদেরকে জিজ্ঞেস করবা, ইভেন আমাকে জিজ্ঞেস করো, সম্ভবই না। সো এটার জন্য তোমার এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত। যাদের টার্গেট যেটা বললাম যে বড় বড় জায়গা, তাদের এখন থেকেই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকগুলো করা উচিত বা দেখা উচিত। তারপর হচ্ছে ভার্সিটি কোশ্চেনগুলো দেখা উচিত। তারপর যারা মেডিকেলের টার্গেট, তাদের আসলে অনুশীলনী ব্যাপারগুলো দেখলেই মোটামুটি চলে। সো ওইগুলো কিন্তু এখন থেকে দেখা উচিত। আর এইচএসসিতেও যেহেতু কঠিন কোশ্চেন আসতেছে, এইচএসসিতে কেমন কোশ্চেন আসে, কোনো একটা টপিক দেখা যাচ্ছে আমাদের, আমরা যদি সিলেবাস যদি 100% হয়, 100% আমরা কমপ্লিট করতে পারবো না। অ্যাটলিস্ট 80% যদি আমরা কমপ্লিট করতে চাই, বাকি 20% একটু দেখে যাবো যে কোন কোন জিনিসগুলো আসে। তো ওটার জন্য আমাদের কি করতে হবে, বোর্ডের কোশ্চেনগুলো মাস্ট সলভ করে যাইতে হবে, বা অ্যাটলিস্ট দেখে যাইতে হবে, একটা ধারণা নিয়ে যাইতে হবে। সো এই জিনিসটা তোমরা যদি এখন না করো, তাহলে নিশ্চয়ই শিওর 100% শিওর তোমরা ধরা খাবা। বুঝছো? ওকে, এরপরে যাই, সেটা হচ্ছে আমাদের ডাউট জমিয়ে রেখে কখনো ক্লিয়ার না করার। ঠিক আছে? সো এর মাঝখানে তোমাদেরকে আমি বলে রাখি আর কি, আমাদের এজ কোর্সে কিন্তু তোমাদের জন্য এইচএসসি 27 ব্যাচের জন্য যা যা দরকার সবকিছু কিন্তু দেওয়া আছে। আমাদের যে একাডেমি টু অ্যাডমিশন কোর্স আছে, এখানে কিন্তু অলরেডি তুমি যদি একটু দেখো, আমাদের ডেমো ক্লাসগুলো চালিয়ে দেখতে পারো আর কি। সো এখানে দেখবা যে ফিজিক্সের মেজরিটি ক্লাস আমি নিছি। এখানে একাডেমিকের ইন ডিটেলস ক্লাস আছে, ফিজিক্স সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার, তারপর কেমিস্ট্রি, হায়ার ম্যাথ সবকিছু দেওয়া আছে, সবকিছু একদম বাংলা টাংলা সবকিছু দেওয়া আছে। এরপরে তোমাদের এখানে ওয়ান শট রিভিশন ক্লাস দেওয়া আছে, যেটা কাইন্ড অফ তুমি একটু রিভিশন দিতে পারবা। তারপর হচ্ছে আমাদের অ্যানালাইসিস রোডম্যাপ আনাস ভাইয়ের দেওয়া আছে। তারপর হচ্ছে ম্যাথ সলভিং ক্লাস দেওয়া আছে, ইন ডিটেলস ক্লাস দেওয়া আছে, টেস্ট পেপার সলভিং ক্লাস দেওয়া আছে, যা যা দরকার, ইভেন অ্যাডমিশনের ক্লাসগুলো দেওয়া আছে। তোমার যা যা দরকার তুমি কিন্তু এই একটা কোর্সের মাধ্যমে পেয়ে যাও। ঠিক আছে? আর তোমার যদি মনে হয় যে না ভাই এগুলো আমি সবকিছু পারি, এগুলো অলরেডি আমি এখানে আসি, তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে ইঞ্জিনিয়ারিং এর জন্য যারা টার্গেট, যারা বুয়েটের জন্য টার্গেট, তাদের জন্য আমাদের অলরেডি একটা প্রি অ্যাডমিশন কোর্স দেওয়া আছে। প্রি অ্যাডমিশন হচ্ছে আমাদের 0 টু বুয়েট 2.0। এখানে জাস্ট সিম্পলি তোমাকে যেটা করা হবে যে এইচএসসি সিলেবাসের পাশাপাশি তোমাকে অ্যাডমিশনের একটু আগে রাখা, কাইন্ড অফ 60 থেকে 70% তোমাকে আগে রাখবো, যাতে করে তুমি যাতে ওই লাস্ট মোমেন্টে 2 মাসে যাতে তোমার আসলে খুব একটা প্যারা না হয় আর কি। এই হচ্ছে কথা। সো এটাতে তোমরা চাইলে একটু ডেমো ক্লাসগুলো দেখো, ডেমো ক্লাসগুলো দেখে তোমার যদি ভালো মনে হয়, তাহলে হচ্ছে কমেন্ট আর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কি করে ফেলো, এনরোল করে ফেলো। আচ্ছা যাই হোক, সো আমরা যেটা বলতেছিলাম যে ডাউট জমিয়ে রাখা, এইটা আমার একটা ভুল। এই ভুলটা আমি করতাম, এই ভুলটা ভাই আমি করতাম। কি করতাম জানো? সেটা হচ্ছে আমি কোনো একটা জিনিস পারতেছি না, ওইটা জমায় রাখার হচ্ছে বড় জিনিস। কি করতাম, যখন কোনো একটা পরীক্ষা হইতো, একদম নর্মাল পরীক্ষা, ধর কুইজ হইতো, ওই কুইজের কোশ্চেনটা যখন আমি সলভ করাইছি, মানে পরে পরীক্ষা দিয়ে আসছি, কারোর সাথে মিলাইতাম না। কি করতাম না, মিলাইতাম না। এর পরবর্তী যখন রেজাল্টও দিত, তারপরেও ওই জিনিসটা আমি মিলাইতাম না, কারণ আমার কাছে একটু ভয় ভয় কাজ করতো, কেমন জানি একটা মানে ইনসিকিউর ফিল হইতো। ঠিক আছে? সো এইটার ফলে কি হইতো জানো, ওই সেম প্রবলেমটা, সেম ডাউটটাই পরবর্তীতে কিন্তু বারবার আসবে। তুমি 100% সিউরিটি রাখো যে তুমি যে জিনিসটা কোনো একটা পরীক্ষায় মানে মানে কি বলো, একটা ডাউট ফিল করছো, কিংবা ওই জিনিসটা আসলে তুমি ঠিকভাবে আনসার করে আসতে পারো না, এই জিনিসটা তুমি কখনো না কখনো অন্য কোনো একটা পরীক্ষা তুমি পাবা। তো এটার জন্য কি করতে হবে, যে জিনিসটা তোমার আসলে ফেস করতেছো, যে ডাউট, এটা আসলে আমাদের ভুল হইতে পারে, ওটা বারবার মিলাবা। পরীক্ষার হলে ছোট ছোট যে পরীক্ষাগুলো আছে, ওই পরীক্ষার হল থেকে বের হয়ে সবার সাথে মিলানোর চেষ্টা করবা যে এটা আসলে আনসারটা কিভাবে হবে, এটা সলিউশনটা কেমন হবে। বুঝছো ব্যাপারটা? এর পরবর্তীতে তুমি এই যে বোর্ড কোশ্চেনগুলো সলভ করতেছো, তারপর আই গেস তোমরা ধরো সাপোজ কোশ্চেন ব্যাংকের জিনিসপাতিগুলো দেখতেছো, ওই যে জিনিসগুলো দেখতেছো, ওইগুলোর মাঝে কোন কোন জিনিসে তোমার ডাউট আছে, কোন কোন জিনিসগুলো তুমি পারতেছো না, কোন কোন জিনিসগুলো তুমি না দেখে সলভ করতে পারতেছো না, ওইটার জন্য আলাদা একটা নোট করে ফেলো। ঠিক আছে? সো আমাদের যে নেক্সট যে জিনিসটা আছে, সেটা হচ্ছে আমাদের নোট না করা। ভাই তুই যে যাই বলুক না কেন, আমি অলওয়েজ নোটের পক্ষে, অলওয়েজ নোটের পক্ষে, কারণ এটাও আমার একটা ভুল ছিল, আমি নোট করতাম না। ইভেন আমার ফ্রেন্ডরা যারা নোট করতো, লাল কালি নীল কালিতে নোট করতো, তাদেরকে আমি একদম বুলি করতাম, টু বি অনেস্ট বুলি করতাম, তাদেরকে একদম ডিরেক্ট মেয়ে বলতাম। বাট পরে আমি রিগ্রেট করতেছি যে না, এতগুলা পড়াকে একদম কম্প্যাক্ট করা তো আমার দায়িত্ব ছিল, কম্প্যাক্ট করার তো দায়িত্ব ছিল নাকি। এতগুলা পড়া যখন আমি পড়তে যাব, এতগুলা পড়া যখন আমি সামনে দেখবো, তখন আমার কাছে নিজের মধ্যে ভয় লাগা শুরু করবে। সো ওই যে এতগুলা পড়াকে কম্প্যাক্ট করার জন্য অবশ্যই আমার নোট লাগবে। কোন কোন জিনিস আমি ভুল করতাম, ওটার জন্য আমার নোট লাগবে। বুঝছো ব্যাপারটা? সো সব কিছুকে আমরা কম্প্যাক্ট করা। ইভেন আমরা যদি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সের অনেক থিওরি আছে যেগুলো বইতে নাই, যেগুলো তোমার স্যার পড়ায় নেয়, কিংবা মনে হচ্ছে স্যার পড়াইছে, ওগুলোকে আমি বারবার প্রতিদিন এখন খোঁজা শুরু করবো যে স্যারে কোন স্লাইডে যায় পড়াইছে, কোন স্লাইডে গিয়ে পড়াইছে, এগুলো খোঁজার সুযোগ আছে, সুযোগ তো নাই। যেটা করতে হবে, নোট করতে হবে। তুমি এক্সট্রা একটু এফোর্ট দিচ্ছ, এক্সট্রা একটু লিখতেছো, ওইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এক্সট্রা যে এফোর্টটা দিচ্ছ না, এটা তোমাকে বাকিদের থেকে আগে রাখবে। সো নোট অবশ্যই করতে হবে। তুমি ছোট নোট করো, বড় নোট করো, ডাজেন্ট ম্যাটার। তুমি বইতে নোট করো, ডাজেন্ট ম্যাটার, বাট নোট করতে হবে, লিখতে হবে। ঠিক আছে? এরপর লাস্টলি যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের না লিখা। অনেকেই যেটা করে, সেটা হচ্ছে, যেমন আমিও মাঝে মাঝে করতাম, যে বইগুলো আছে না, ম্যাথের বইগুলো, আমি সলিউশন দেখে চলে যেতাম পরীক্ষার হলে। ভাই কিচ্ছু পারতাম না। ইভেন দেখা যাচ্ছে যে একটু মানে ইজি একটা জিনিসপাতি আমি জাস্ট করতে যাই, মনে হইতো যে শিট ভাই, এটা যদি আমার এখন যদি সামনে একটু বইটা থাকতো, তাহলে অনেক ভালো হইতো। মানে একটু হইলেও মনে হইতো যে না, একটু যদি দেখে আসতে পারতাম, তাহলে আমি পুরোটা সলভ করে ফেলতে পারতাম। এই জিনিসটা তোমাদের মধ্যে হবে 100% শিওর।
তো যেটা করতে হবে সেটা হচ্ছে হাতে হাতে লিখতে হবে। তুমি কোনো একটা জিনিস সলভ করতেছো, কোনো একটা জিনিস সাপোজ কোনো একটা ম্যাথ দেখছো, ম্যাথ দেখার পরে তুমি যখন একটা সলিউশন করতে যাচ্ছ একদম একদম বইটা আলাদা করে নিজে সলভ করবা, পুরাটা প্রসেস একদম লাস্ট পর্যন্ত। লাস্টে যে ক্যালকুলেটর চাপবা না, ওই ক্যালকুলেটর পর্যন্ত নিজে প্র্যাকটিস করবা, কারণ ক্যালকুলেটর দেখবে যে খুব ইজি প্রবলেমের কারণে তোমার একদম নাই, ফুল মার্কস চলে গেছে। ফুল মার্কস যাবে না, পার্সিয়ালি সাপোজ 1-2 দিল, বাট ফুল মার্কস এই 2 নাম্বার বা 3 নাম্বার যে দেখবা যে তোমার র্যাঙ্ক অনেক পিছিয়ে গেছে। সো যেটা করবা, কোনো একটা ম্যাথ কঠিন আছে, কোনো একটা ম্যাথ ইম্পর্টেন্ট আছে, ওটা নিজে সলভ করার চেষ্টা করবা, একদম হাতে হাতে লেখার চেষ্টা করবা। এর পরবর্তীতে যখন একটা রিভিশন দিবা, দরকার ওটা একদম সুন্দর করে লেখার দরকার নাই, বাট যখন লিখবা তখন যাতে হাত তোমার চালু থাকে। যখন হাত তোমার চালু থাকবে, তোমার আসলে মাসেল মেমোরি আছে, তারপর হচ্ছে তোমার এই যে হাত যে লিখতেছো, ওটার কারণে তোমার আসলে ইফিসিয়েন্সি অনেক বাড়বে, তোমার আসলে কনসেন্ট্রেশন অনেক বাড়বে। সো যাই হোক, যাই কিছু বললে না কেন, তোমার হাতে হাতে জিনিসগুলো লিখতে হবে। সো দেখো, এখানে আমরা কয়টা আলোচনা করছি, 10টা আমাদের যে ভুল আছে এটা আলোচনা করছি, যেটা বললাম যে এই 10টা যদি 10টা থাকে তাহলে শেষ শেষ কিন্তু, ঠিক আছে? সো মাথায় রাখবা যে এই 10টা ভুল যাতে তোমার এখন একদমই না করো, ঠিক আছে? এই হচ্ছে কথা। এর বাইরে তোমরা একটু বলতে পারো যে তোমাদের আর কি ভুল হইতে পারে, তোমরা আর কি ভুল করো আর কি নর্মালি। সো একটু আমাকে একটু কমেন্ট বক্সে জানাও আর কি, ঠিক আছে? সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।